আমরা পড়ছি আইন আদালত বাড়ি লিখিত ফাইনাল টাস্ক নোট হতে। এখন আলোচনা করা হবে সতর্কতা ও পরামর্শ। পরীক্ষার খাতায় যে সকল ভুল করা যাবে না, পরীক্ষার খাতায় এই সকল ভুল করলে ভালো লেখার পরেও কিন্তু আপনার নম্বর ভালো আসবে না। ঠিক আছে? জি। খাতা ভাঁজ করা যাবে না। আপনি খাতা খাতা মাঝখান দিয়ে ভাঁজ করলেন, ঠিক আছে, করে পুটলি করে ফেললেন, এরকম করা যাবে না। কারণ খাতা ভাঁজ করলে আপনার প্রতি সন্দেহ তৈরি হয় যে খাতা কি করা হয়েছে। পরীক্ষার হলের বাইরে পরীক্ষা দিয়ে বা এখানে অসদচ্য উপায় অবলম্বন করা হয়েছে, নকলের কোনো বিষয় থাকতে পারে, বুঝতে পেরেছেন? এটা মনে জি। করে। তো এখানে মাঝখান দিয়ে ভাঁজ করা বা অনেকেই যে মার্জিনের পরিবর্তে উপরে এবং বামে ভাঁজ করা, এটা আমার পছন্দ না। তো আমি বলবো যে আপনারা মার্জিনের পরিবর্তে খাতা উপরে এবং নিচে মার্জিন বরাবর ভাঁজ করবেন না। উপরে 2 ইঞ্চি, বামে অ্যাটলিস্ট 1.5 ইঞ্চি ফাঁকা রেখে, অনেকে কিন্তু এই পরিমাণটা অনেক করে, 4 ইঞ্চি 3 ইঞ্চি। ভাই, এত লম্বা খাতা আপনাকে দিয়েছি লিখার জন্য, আপনি মার্জিন দিয়ে এই খাতা অপচয় করার কিছু নাই। আমি ভাই উপরে 2 ইঞ্চিও রাখিনি, এক আমি উপরে 1.5 ইঞ্চি এবং বামে 1 ইঞ্চি রেখেছিলাম। আমি উপরে 1.5 ইঞ্চি, বামে 1 ইঞ্চি রেখেছি। এবং মানে হুবহু না মেপেও, এই যে একটা স্কেল আছে না আমাদের, প্লাস্টিক বা মেটাল স্কেল, তো জি। প্লাস্টিক যে স্কেল 12 ইঞ্চের, এই স্কেলের এক স্কেল বামে দিয়েছি আমি, সেটা 1 ইঞ্চির কাছাকাছি হয়েছে। আর উপরে একটু আইডিয়াতে দিয়েছি, আমি মেপেও দিইনি, টাইম নাই। মানে সারা জীবন হাই স্কুল, স্কুল, কলেজে যতটুকু মার্জিন দিয়েছি ততটুকুই দিয়েছি। আচ্ছা, মার্জিন কেন দিতে হয়? মার্জিন কেন দিতে হয় এর যুক্তিকতা দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মানুষ কেন উপরে 4 ইঞ্চি, 3 ইঞ্চি এবং বামে 3 ইঞ্চি বা 4.5 ইঞ্চি উপরে, উপরে 5 ইঞ্চি দিয়ে খাতা নষ্ট করার পরামর্শ কেন দেয়। লেট মি এক্সপ্লেন দিস। এটা এক্সপ্লেন করি। আমরা হাই স্কুলে যখন পরীক্ষা দিতাম, হাই স্কুলের যিনি খাতা দেখতেন, হ্যাঁ, আমি নিজেও কিন্তু প্রাইমারি বা হাই স্কুলের খাতা দেখেছি, এসএসসি পরীক্ষার খাতা আমি নিজেও দেখেছি। কিভাবে? কারণ পরিচিত আমার টিচারের কাছে খাতা আসছে, স্যার বলছে শহীদুল একটু খাতা দেখে দাও তো। আমি তখন ক্লাস 9-এ, ক্লাস 10-এর টপার। আমার শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে গেছি, স্যার বলছে খাতা কয়েকটা দেখে দাও। বুঝতে পেরেছেন? তার মানে জি। এসএসসি জি। পরীক্ষার খাতা দেখারও আমার কি অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা, এটা গেল। এরপরে তাহলে এসএসসি পরীক্ষায় কেন মার্জিন উপরে নিচে থাকতে হয়? এটা থাকার কারণ হচ্ছে মার্জিনে নম্বর দিতে হয়। মার্জিনে কিন্তু ওই যে লাল কালি দিয়ে নম্বর দিতে হয় না, জি। এক। আর উপরে যদি মার্জিন না দেন, খাতা যে ট্যাগ যখন বাঁধবে তখন একদম উপরে চলে গেলে আর পড়া যাবে না, তাই। আর বাম সাইডে নম্বর দিতে হয়। কি করে? লাল কালি দিয়ে। এটা হচ্ছে এসএসসি ইন্টার খাতা দেখার নিয়ম। কিন্তু বার কাউন্সিলের খাতা কিন্তু একাধিক টিচার দেখে। এক- বার কাউন্সিলের খাতাতে কোনো আহ, যিনি পরীক্ষক খাতা দেখবেন, তিনি বিচারক নিশ্চয়ই, জেলা জজ, জাস্টিস, এনারা দেখেন। তো তারা কিন্তু খাতাতে একটা পেন্সিলের আঁচড়ও দিতে পারবেন না, জাস্ট পড়বেন আর নম্বর দিবেন। তাদের কাছে নম্বর শিট থাকে। আমি যেমন আপনাদেরকে পরীক্ষার রেজাল্ট দিনে নম্বর শিট অনুসারে, জি। এই ধরনের নম্বর শিট থাকে। এই নম্বর শিটে এই রোল নম্বরের বিপরীতে, এখানে তো রোল নম্বরও থাকে না, কোড নম্বর থাকে। এই কোড নম্বরের বিপরীতে কে কোন প্রশ্নে কত নম্বর পেলো, এভাবে শুধু নম্বর বসাই যান শিটে। এবং এই সেম খাতা আবার যখন দ্বিতীয় পরীক্ষার কাছে যায়, তিনিও কিন্তু ওই শিটে বসাই দেন। তার মানে খাতাটা কিন্তু পুরো টাচ করা থাকে না, এগুলো ফ্রেশ থাকে। বুঝতে পারলাম? জি। তার জি। মানে আমার এই যে বাম পাশে বেশি ফাঁকা রাখতে হবে, ওখানে পরীক্ষক কি করবেন, নম্বর দিবেন, এই কারণও তো নাই। সেটাই। আবার এটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে বলছি, বাস্তবে একটা ড্রাফটিং যখন আমরা আদালতে দাখিল করি, তখন একটা দরখাস্তের বাম পাশে আমাদের যথেষ্ট ফাঁকা রাখতে হয়। আমরা কিন্তু মার্জিন ইউজ করি না, জাস্ট একটু ফাঁকা রাখি। আর যেহেতু কম্পিউটারে প্রিন্ট করলে তো অটোমেটিক একটা ফাঁকা মার্জিন চলে আসে, তাই না? কিন্তু এই যে জি। লাইন ফরমেট। আসে না, একটু ফাঁকা থাকে, তাই না? এই যে ফাঁকা জায়গায় কেন রাখা হয়? ওখানে কিন্তু আদেশ লেখা হয়, আদেশের নোট দেওয়া হয়। অনেক সময় পেন্সিল দিয়ে লেখেন, অনেক সময় কলম দিয়ে লেখেন, কারা? বিচারকরা। একটা জামিন করা হলে সেখানে মঞ্জুর না মঞ্জুর শব্দগুলো লিখবেন। বুঝতে পেরেছেন? জি। এই নোট দেওয়ার জায়গা রাখতে হয়, তাই। এটাই নিয়ম। সাইফুল ভাইয়ের কারণে নয়েজ হচ্ছে, আপনাকে মিউট করে দিতে বাধ্য হলাম। তো এই কারণে আমার যুক্তি হচ্ছে, আপনারা মার্জিন অ্যাটলিস্ট দেন, যেহেতু নিয়ম আছে।
দেন, কিন্তু মার্জিন দেওয়ার কোনো কারণ দেখছে না। আর আপনি মার্জিন যদি না দেন তাহলে খাতার সেলাইয়ের ভেতরে যদি লিখে চলে যান তাহলে আবার খাতা এবার টেনে ওই লেখা খুঁজে বের করতে হবে। তাই অ্যাটলিস্ট একটা মিনিমাম মার্জিন দিলে লেখাটা সহজে পড়ার সুবিধা হয়, একটা সৌন্দর্যেরও বিষয় আছে, তাই না? জি তাই স্যার। আমি বলছি উপরে 2 ইঞ্চি, বামে 1.5 ইঞ্চি স্ট্যান্ডার্ড। খাতা ভাঁজ করার দরকার নাই, পেন্সিল দিয়ে মার্জিন টানুন। সবুজ কালি, সিগনেচার পেন এগুলো ইউজ করবেন না, বা কালো কালির যে কলম দিয়ে আপনি পরীক্ষা দেবেন ওই কলম দিয়ে দিবেন না, কারণ ওই কলম যখন 2-3টা মার্জিন টানার পরে অতিরিক্ত ফ্লো করে কলম করে আপনার খাতা নষ্ট হতে পারে। তো পেন্সিল দিয়ে মার্জিন টানুন, আবার মার্জিন টানার সময় অনেক সময় একটু অসতর্কতা বশত খাতার ভেতরে কিন্তু দাগ চলে যেতে পারে। পেন্সিল দিয়ে যদি দাগ চলে যায়, পেন্সিলের সাথে অবশ্যই আপনি ইরেজার নিয়ে যাবেন, রাবার। ভিতরে জি যদি আঁকা বাঁকা একটা লাইন চলে আসে, সেটা আপনি মুছে দিয়ে আবার পারফেক্টলি দাগ টানতে পারবেন। পেন্সিল, রাবার, স্কেল, ঠিক আছে, এগুলো মার্জিন জি টানার ইনস্ট্রুমেন্ট। ডানে ও নিচে মার্জিন টানা বা ফাঁকা রাখার কোনো দরকার নাই। ডান দিকে আপনি পুরোটা লিখেন, নিচেও কোনো রাখার দরকার নেই। অনেক জায়গায় বলছে ডানে 1 ইঞ্চি দিবেন, নিচে 1 ইঞ্চি দিবেন, আর 8টার বেশি লাইন লিখবেন না। একেবারে ইডিয়টের মতো এগুলো কি পরামর্শ না বুঝে। ভাই আমি 18 লাইন লিখবো না 24 লাইন লিখবো, আমার লেখার সাইজের উপর নির্ভর করবে, তাই না? জি জি জি। আমি কি প্রতিটা পেজে কি লাইন গনে গনে লিখবো? এটা কি সম্ভব? না না স্যার। ইলজিক্যাল একটা যুক্তি। তো আমার যুক্তি এটা, এখন আমার যুক্তি ভালো লাগবে না, ওই মিস্টার XYZ এর যুক্তি ভালো লাগবে, যারা আমার থেকে বড় বড় কোচিং সেন্টার পরিচালনা করেন। আপনি চাইলে তাদের যুক্তিতেও চলতে পারেন। ইটস ইওর চয়েস, আপনার চয়েস, আমার না। তবে আমার পরামর্শ আমি দিচ্ছি, ঠিক আছে? আমি তবে এক চান্সে পাশ করেছি, লিখিততে আমার ফেল করার রেকর্ড নাই। স্যার এই ফাঁকে একটা ছোট্ট প্রশ্ন করে নেবো স্যার। শিওর। স্যার ওই যে যেহেতু হাতের লেখার অভ্যাসের কথা আসলো স্যার, ওই যে অ্যাডভোকেট বানানটা স্যার এ দিয়ে লিখতে লিখতে একটা অভ্যাস চলে এসেছে স্যার। এখন এটা কি অ জয় ফেলা দিয়ে লিখলে বেশি ভালো হয়, না ওই এ দিয়ে লিখলে কোনো প্রবলেম আছে স্যার? আপনি প্রমিত বানান নিয়ম যদি আপনি দেখেন, স্বরেও জফলা আকারই আছে, ঠিক আছে? আচ্ছা। এটা আমি ইউজ করি, কিন্তু বাংলাদেশ বার কাউন্সিলের যে পরীক্ষার প্রশ্নপত্রের উপরে ভিন্ন লেখা থাকে, তাই না? আচ্ছা, এখন জি প্রশ্নপত্রে কি আছে সেটা ইউজ করেন, অথবা একটা পরীক্ষার প্রশ্নে কি আছে সেটা ইউজ করেন। বুঝতে পেরেছেন? ঠিক আছে। প্রশ্নে যদি জি এ ঠিক দেয় আছে। এ দিবেন, এ জফলা আকার দেয় সেটা দিবেন, স্বরেও জফলা আকার দেয় সেটাই দিবেন। ক্লিয়ার? মানে জি প্রশ্নকে জি আপনাকে ফলো করতে হবে। ক্লিয়ার? জি। আমি আপনাকে নির্ভুল শিখালাম, কিন্তু তারা অন্য চাচ্ছে সেটাই দেন, নো প্রবলেম। এখান থেকে লিখতে শুরু করুন। এটা কোথায় থাকবে? যে কাভার পেজ, কাভার পেজের ঠিক অপোজিটে, অপোজিটে কিছু তথ্য থাকবে, নিয়ম কানুন। সামনে থাকবে কি তথ্য, সামনে থাকবে তথ্য, নাম, রোল নম্বর, এগুলো তথ্য থাকবে, সিগনেচার, ঠিক আছে? খাতার স্যাম্পল আমি পাঠাবো আপনাদের, সমস্যা নেই, লিখিত খাতার স্যাম্পল আপনাদের পাঠাবো। তাহলে সামনে কি কি পূরণ করতে হবে সেটা থাকবে ঠিক এইটার অপোজিট পেজে। যেমন আমি আপনাদের যে ফাইনাল টাচ নোট দিয়েছি, ফাইনাল টাচ নোটের একটা সুন্দর কভার পেজ আছে না? কভার জি জি পেজের স্যার। ঠিক অপোজিটেই নোট কত তারিখে প্রিন্ট করা হয়েছে এই তথ্য আছে না? জি আছে স্যার। তো এই এই জায়গাতে কিন্তু কি আছে, মোটামুটি 60% উপরে উপরে 60% বেশি অর্ধেক নিয়ম কানুন লেখা আছে। যেমন আপনার অ্যাডমিট কার্ডের নিয়ম কানুন থাকে না, জি কি করা যাবে কি করা যাবে না, এরকম কিছু নিয়ম কানুন দেওয়া আছে ওই 60% জায়গায়। তারপরে এরকম একটা টান দেওয়া আছে এবং ওখানে লেখা আছে এখান থেকে লিখতে শুরু করুন। তার মানে তার নিচ থেকে লিখতে শুরু করতে হবে। এখন আপনি বলতে পারেন স্যার এখানে কি আর মার্জিন দিব? ওরা মার্জিন দিয়েই দিয়েছে, ওই যে এখান থেকে লিখতে শুরু করুন ওটাই হচ্ছে মার্জিন। এখন শুধু আপনি বাম পাশে মার্জিন দেন, ওই 40% নিচে যে সামান্য জায়গা থাকলো ওখানে আপনাকে লিখতে জি হবে। জি। এখন এখানে যদি আপনি না লিখেন, আপনি যতই ভালো পরীক্ষা দেন আপনার পরীক্ষার খাতা বাতিল হবে। কেন? আপনি প্রক্সি দেওয়া হয়েছে কিনা খাতা এটা দেখার জন্য। বুঝতে পেরেছেন? ওই যে জি। প্রথম প্রথম কাভার পেজের বিপরীতে যে লেখাটা, এটা আপনার হাতের লেখার সাথে ম্যাচ করাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা। এটা হচ্ছে প্রক্সি আটকানোর জন্য এটা করা হয়েছে। এখন আপনি এতটুকু যদি নাও বুঝেন, লজিক না বুঝে এখান থেকে লিখতে বলছে ওখান থেকে লিখবেন। আমার পরিচিত
আমরা একসাথে পরীক্ষা দিয়েছি, খুব ভালো পরীক্ষা হয়েছে। আমি এক চান্সে এমসিকিউ পাশ করে আসলাম, রিটেন পাশ করে আসলাম। উনি এক চান্সে এমসিকিউ পাশ করলেন, উনি রিটেন পাশ করলেন না, কিন্তু চমৎকার পরীক্ষা দিয়েছে, ট্রেনের মধ্যে আনন্দ করতে করতে আসলাম। কিন্তু উনি পরবর্তীতে আমার কাছে অ্যাডমিশন নিয়ে, আমারই কিন্তু ক্লাসমেট, আমারই বান্ধবী, আমার কাছে অ্যাডমিশন নিয়ে পরবর্তীতে এমসিকিউ লিখিত পাশ করলেন। বুঝতে পেরেছেন? এখন তিনি অ্যাডভোকেট। আচ্ছা। উনার কি ভুল ছিল? এখান থেকে লিখতে শুরু করেন, প্রথমে ড্রাফটিং লিখছে, অতটুকু জায়গাতে ড্রাফটিং শুরু করেননি, অতটুকু ফাঁকাই রেখে আসছেন, খাতা বাতিল। খাতা যখন ওই যে ও, খাতা যখন কেটে হেডিংটা আলাদা করবে, হ্যাঁ, ওই জি মাথাটা আলাদা করবে, তখন দেখবে অপর পৃষ্ঠায় লেখা আছে কিনা, হাতে হাতে, হ্যাঁ, খাতাগুলো জি কিন্তু হাতে কেটে আলাদা করে মানুষ। তখন নির্দেশনা থাকে অপর পৃষ্ঠা ফাঁকা থাকলে ওটা আগে বাতিলের খাতায়, ওই খাতাটা দেখতেই পাঠানো হবে না। ক্লিয়ার? জি জি স্যার। লিখিত বা চিহ্নিত স্থান হতেই লিখা শুরু করতে হবে, অন্যথায় খাতা বাতিল হবে। সতর্কতা। এই কারণে দেখেন আমি বোল্ড করে দিয়েছি, আন্ডারলাইন সহ। পরীক্ষার খাতার পাতাগুলোর উভয় পৃষ্ঠায় লিখুন। আমরা বাস্তবে মামলায় যখন কোনো পিটিশন বা আর্জি লিখি, তখন জাস্ট ফ্রন্ট সাইডে লিখি, ব্যাক সাইডে লিখি না পাতার। বুঝতে পেরেছেন? জি। আমার মেয়ে আমার মেয়ে আহ, এই যে ছোটবেলা থেকে শুধু ফ্রন্ট সাইডে লিখে, ব্যাক সাইডে লিখে না, এত খাতা অপচয় করে, তাকে লিখাতেই পারিনি, এই অভ্যাসটা তৈরি করতেই পারিনি সারা জীবন। তা আমি বললাম, তো পরীক্ষার খাতায় কি করবে? তো পরীক্ষার খাতায় আমি উভয় পৃষ্ঠায় লিখি, কিন্তু আমি বাড়িতে লিখবো না। মানে বলে যে আমি আচ্ছা শুধু সামনে পার লিখবো, পিছন পার লিখবো না। মানে পিছন পার এই উল্টে লিখতে তার অস্বস্তি লাগে। পরে আর আমি বাধা দিইনি, লিখো, সমস্যা নেই, খাতাই তো কিনতে হবে একটু অতিরিক্ত, সমস্যা নেই। পরবর্তীতে ওই খাতাগুলো আমি আবার কি করি, আমার ছোট ছেলের জন্য আবার রেখে দিয়েছি, ওগুলো এখন হচ্ছে ছোট ছেলে লিখবে অপর আচ্ছা। পৃষ্ঠায়। এটা কাজে লাগাই। তো কিছুদিন লিখলো, এগুলো কাজে লাগছে, ছবি আঁকাই, ওগুলো এখন বের করে বের করে আমি দিচ্ছি। তার মানে সেটা এখন অপচয় হচ্ছে না, কাজে লাগছে। আর আমি সহজে বই খাতা বিক্রয় করি না, বই খাতা একটা স্মৃতি। বুঝতে পেরেছেন? জি 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 স্যার। ওই যে কেজি দরে বিক্রি করে না, এগুলো করি না। কোনটা কখন কাজে লাগে বস্তা করে প্রয়োজনে রেখে দেব। যদিও বাস্তবে আদালতে আর্জি, দরখাস্ত ইত্যাদি শুধুমাত্র পাতার এক সাইডে লিখতে হয়। বাস্তবে আপনি পাতার এক সাইডে লিখবেন, কিন্তু পরীক্ষার খাতায় দুই সাইডে লিখবেন। এত কিন্তু ডিপ লেভেলে গিয়ে আপনাদের পরামর্শ দিচ্ছি, কোথাও এই ধরনের পরামর্শ পাবেন? হুম, না এমসিকিউ এর স্যার। সময় কিন্তু ছিল। লিখার সময় সতর্কভাবে লিখুন যেন কাটাকাটি করা না লাগে। অতি প্রয়োজনে যদি কাটা লাগার মানে কাটার দরকার হয়, এক টান দিয়ে লিখা কাটুন। আপনি হয় এইভাবে স্ল্যাশ চিহ্ন দিয়ে এক টানে কাটবেন, ডানে অথবা বামে। কিন্তু আপনি ডবল এইভাবে এইভাবে ক্রস দিবেন না, বা একেবারে মানে কেটে একেবারে নোংরা করে ফেলবেন না খাতা। বোঝা গেল? মানে একটা জাস্ট স্ল্যাশ টান টান দিয়ে কেটে ফেলেন। এটা হচ্ছে ভদ্রভাবে কাটা। লিখার সময় ওভারল্যাপিং এড়িয়ে চলুন। একটা বানান ভুল হয়েছে, আপনি সেটা ওভারল্যাপিং করলেন, একটু সামান্য কেটে এই বৃত্ত ভরাটের মতো করে গাঢ় করে এমসিকিউ এর ওই মার্কশিটের আপনি কি করলেন, এগিয়ে গেলেন। অথবা একটা ভুল হয়েছে সেটা একটু এভাবে কেটে, এভাবে বারবার কেটে ওভারল্যাপিং করলেন, মানে সেখানে গাঢ় করলেন। তো গাঢ় করলে কি হবে, এটা চোখে পড়বে, মানে ওই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, স্যার দেখেন এখানে আমি কি করেছি, ভুল করেছি, আপনি আমার নম্বর কাটেন। আচ্ছা আচ্ছা। তার মানে যদি আপনার দু একটা বানান ভুলও হয়ে যায়, মিস্টেকলি আপনি ওই ভুল রেখে দেন, অথবা ওই ভুল শব্দটার পাশে একটা সঠিক শব্দ লিখেন, অথবা ছোট্ট করে একটা কি ওই পেট বরাবর সোজা একটা কি হরিজন্টাল লাইন টানেন, মানে এটা কেটে জি জি দিয়েছি, এবং যেটা সহজে যেন চোখে দেখা না যায়। ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে গেলে বুঝতে পারবেন হ্যাঁ একটা ভুল হয়েছিল, উনি পেট বরাবর কেটে দিয়েছেন। কিন্তু যদি উনি চোখ বুলিয়ে দ্রুত চলে যান, যেন চোখে না পড়ে। ক্লিয়ার হলো? তার মানে চোখে আঙ্গুল জি দিয়ে নিজের ভুলগুলোকে স্পষ্ট করে তোলার জন্য ওভারল্যাপিং করবেন না। ওভারল্যাপিং কি বোঝেন তো? জি স্যার। ডানে ও বামে মানে টেম্পার মাথা, করা এক কথায়, মানে টেম্পার করা এক কথায়। হ্যাঁ, বামে ও ডানে ও বামে মাথা নাড়ানো এড়িয়ে চলুন, এতে সাইলেন্ট এক্সপেল সম্ভাবনা থাকে। লেখার সময় বামে তাকাচ্ছেন, ডানে তাকাচ্ছেন, সাইলেন্ট এক্সপেল করে দিতে পারে, কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনাকে এক্সপেল করা হয়েছে, আপনার জাস্ট রোল নম্বরটা টুকে নিবে।
এবং এক্সেলের যে লিস্ট সেই লিস্টে রেখে দিবে, আপনি জানতেও পারবেন না। পরে এসে বলবেন এত ভালো পরীক্ষা দিলাম, রেজাল্ট আসলো না। অতএব সতর্ক থাকবেন। প্রথম প্রবলেমেটিক ও ড্রাফটিং লেখার চেষ্টা করবেন, মানে প্রথমে প্রবলেমেটিক ও ড্রাফটিং লেখার চেষ্টা করবেন। তারপর পার্থক্য, ছোট প্রশ্ন এবং শেষে বড় প্রশ্ন লিখতে হবে। আপনি সিরিয়াল মেনটেন করে লিখতে পারলে ভালো, না লিখতে পারলে কোনো সমস্যা নেই। আমি তো 13-র খল থেকে শুরু করেছিলাম, বুঝতে পেরেছেন? জি, ড্রাফটিং, জি জি। ড্রাফটিং দিয়ে বার কাউন্সিল এর সচিব বরাবর অ্যাডভোকেটের অসদাচরণের বিরুদ্ধে মুসাবিদা, এটা আমার প্রথম প্রশ্ন ছিল। এবং এই যে এখান থেকে লিখতে শুরু করুন, এখানে কি করলাম, যে তিনি কোন অধ্যায়ের কোন বিধি অনুসারে অসদাচরণ করেছেন সেটা উল্লেখ করে 3-4টা লাইন লিখলাম। লিখে পরের অপর পৃষ্ঠা বলে পরের পৃষ্ঠায় চলে যেয়ে ড্রাফটিং শুরু করে দিলাম বরাবর সচিব মহোদয়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে টেকনিক্যালি। জি। কারণ আমি তো এই পাশে ড্রাফটিং শুরু করলে ভালো লাগবে না। তার মানে এখানে কিছু রেলিভেন্ট কথা লিখে অনেকটা প্রবলেমেটিক প্রশ্নের উত্তরের মতন ওই পাশে চলে গেলাম। আচ্ছা, সঠিক। ড্রাফটিং দুই দুই আড়াই পেজ লিখে গেলে সমস্যা নেই স্যার। আপনি যত খুশি লেখেন, একাধিক পেজে লিখতে কোনো সমস্যা নেই। বাস্তবে আমরা পিটিশনে কিন্তু একাধিক পেজে লিখি, নো প্রবলেম। আচ্ছা। আমার একটা বেল পিটিশন 3 পেজ পর্যন্তও হয়, ডিসচার্জ পিটিশন 4 পেজ পর্যন্তও হয়। বুঝতে পেরেছেন? জি কোনো তো জি। সমস্যা নেই, 1 পেজে লিখতে হবে তা না। 1 পেজে লিখলে একটু আপনার ওই যে একটা পিটিশনের খরচ বাঁচে, একটা প্রিন্ট খরচ বাঁচলো, টাইপ খরচ বাঁচলো, প্লাস ডেমিতে দিলে 10-12 টাকা বেঁচে গেল, কোর্ট ফি বেঁচে গেল, তাই না? জি। তবে সেকেন্ড পেজে কোর্ট ফি লাগে না অবশ্য। সঠিকভাবে ইংরেজিতে আইনের নাম, সালসহ ও সঠিক ধারা ও আইনের বিধান বাংলায় লিখুন। আপনি যেই যেই জায়গায় আইনের নাম লিখবেন, ইংরেজিতে আইনের নাম লিখবেন, কমা দিয়ে সাল লিখবেন, এবং ধারা এবং আইনের বিধান বাংলা লেখেন, নো প্রবলেম। ভুল ধারা ও আইনের বিধান লিখা যাবে না। প্রয়োজনে ধারা উল্লেখই করবেন না, কিন্তু ভুল ধারা দিয়েছেন তো এই তো বিপরীত হবে, নেগেটিভ মার্কিং হবে। লিখায় কালো রঙের বল পয়েন্ট কলম ব্যবহার করবেন, স্টাইল করে সবুজ নীল এগুলো ব্যবহার করতে যাবেন না। তবে হ্যাঁ, নীল কালির কলম দিয়ে কিন্তু পরীক্ষা দেওয়ার বিধান আছে, কিন্তু আমরা অভ্যস্ত না। এখন হঠাৎ পরীক্ষায় পুরো খাতা যদি নীল রঙের কলম দিয়ে আপনি লেখেন, নীল কালি দিয়ে, সেক্ষেত্রে আপনারই টেনশন হবে, কি না কি হয়, কোন মানসিকতার পরীক্ষকের কাছে যে খাতা পড়ে, তাই না? তো কেন আপনি এই স্টাইল দেখাতে যাবেন? তাহলে পুরো আপনি পরীক্ষা কি কালো বল পয়েন্ট কলম দিয়ে লিখবেন, জেল পেন দিয়ে না। প্রয়োজনে নীল রঙের বল পয়েন্ট কলম দিয়ে পয়েন্টগুলো আন্ডারলাইন করতে পারেন। আন্ডারলাইনের জন্য আপনি কি করতে পারেন, নীল রঙের বল পয়েন্ট কলম ব্যবহার করতে পারেন পয়েন্টগুলো, ঠিক আছে? ওকে। তবে সবুজ বা অন্য কোনো রঙের কালি ব্যবহার করা যাবে না। অনেকে কিন্তু সবুজ রং ব্যবহার করে, সবুজ রঙও ব্যবহার করা নিষেধ। লাল রং তো ব্যবহার করা যাবেই না, ঠিক আছে? জি। পরীক্ষার খাতায় যেভাবে উত্তর উপস্থাপনা করবেন, ঠিক আছে? তার মানে এবার আপনি পরীক্ষার খাতাটাকে কিভাবে উপস্থাপন করলে, এটা জেনারেল একটা আপনাকে ধারণা দিচ্ছে, উপদেশ দিচ্ছে। স্পষ্ট ও পাঠযোগ্য হস্তাক্ষরে লিখুন, মানে আপনার হাতের লেখা স্পষ্ট এবং পড়া যায় এরকম লেখেন, রিডেবল। পড়া না গেলে আপনাকে কি নম্বর দিবে, তাই না? জি। লেখা সুন্দর হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? আপনার হাতের লেখা সুন্দর হতেই হবে এরকম কোনো কম্পালসারি কোনো বিধান নাই। তবে হ্যাঁ, হাতের লেখা সুন্দর হলে আপনি অতিরিক্ত নম্বর পাবেন, এটা কিন্তু ঠিক। কারণ সুন্দর লেখা দেখলে তো নম্বর দিতে ইচ্ছা করে, করে না? জি। সুন্দর জিনিসের প্রতি মানুষের মন আকৃষ্ট হবেই, এটা ঠিক। যেমন আমি আমার জুনিয়র নেওয়ার ক্ষেত্রে কিন্তু হাতের লেখাকে প্রায়োরিটি দিই, এবং আমি রিসেন্টলি যে স্টাফগুলো নিব হাতের লেখাকে প্রায়োরিটি দিব আমি। খুব তাড়াতাড়ি আমি এই আগামী মাসে স্টাফ নিব, বুঝতে পেরেছেন? হাতের লেখা সুন্দর আচ্ছা। হলে, ফার্স্ট হলে তার প্রায়োরিটি বেশি হবে। তার চেহারা ধুয়ে আমার চেহারা দেখে লাভ নাই, তার হাতের লেখা দরকার আমার, তাই না? জি জি। প্রতিটি ড্রাফটিং ফ্রেশ পেজ হতে লেখা শুরু করতে হবে। ড্রাফটিং ফ্রেশ পেজ মানে নতুন পেজ থেকে লেখা শুরু করবে। প্রিভিয়াস পেজের অর্ধেক আছে, অর্ধেক থেকে ড্রাফটিং লেখা শুরু করা যাবে না, ক্লিয়ার? জি। অর্ধেক থেকে আপনি অন্য প্রশ্ন লেখেন। তবে হ্যাঁ, বেশি অর্ধেক লেখা যদি হয়ে যায় তাহলে ওই পেজে আর কিছু লিখবেন না। মনে করেন 3 ইঞ্চি পর্যন্ত ফাঁকা আছে নিচে, ওই 3 ইঞ্চি আপনি ছেড়ে দেন,
অপর পৃষ্ঠায় কথাটা লিখলে হবে না লিখলে হবে, পিটিও লিখি না, প্লিজ টার্ন ওভার এই শব্দগুলো লেখাটা জরুরি না, অপর পৃষ্ঠায় এই কথাগুলোও লেখাটাও জরুরি না। ঠিক আছে? জি স্যার। আপনাকে প্রথমে একটা খাতা দেওয়া হবে, সে খাতাতে 20টা পাতা থাকবে, মানে 40 পেজ থাকবে। এই 40 পেজের কোথাও অপর পৃষ্ঠায় দেখুন বা অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য, প্লিজ টার্ন ওভার, পিটিও, একটা কিছু লেখার দরকার নাই। কখন লিখবো? যখন আপনি লুজ খাতা নেবেন। যখন আপনি লুজ খাতা নেবেন, 40তম পৃষ্ঠায় আপনি লিখবেন, অপর পৃষ্ঠায় দেখুন। এইসব, এটা লেখার কারণ হচ্ছে অনেক সময় লুজ খাতাটা আপনার ছিঁড়ে বের হয়ে যেতে পারে। জি জি। তখন অপর পৃষ্ঠায় দেখুন লেখা থাকলে ওই পরীক্ষক বা খাতা যখন অন্যটার সাথে বের হয়ে গেছে খুলে, তখন উনি খুঁজি বের করে সেখানে ট্যাগ করতে পারবেন। অপর পৃষ্ঠায় লিখুন এই লেখাটার, এটা প্রমাণ বহন করে একটা এভিডেন্স যে আপনি অতিরিক্ত লুজ শিট নিয়েছেন। ক্লিয়ার হলো বিষয়টা? জি জি। তারপরে আপনি আর প্রথম পেজ লুজ, নম্বর কোনো প্রয়োজন নেই স্যার? বুঝলাম না। মানে পেজ নম্বর দেওয়ার কোনো প্রয়োজন আসছে না না, যেহেতু পেজ খাতা নম্বর লাগবে সেলাই না, করা? বাধাই করা খাতার পেজ নম্বর লাগবে না। তো আমার পরীক্ষার পেজ নম্বর লাগবে, আপনারা ফটো সেন্ড করবেন, সিরিয়াল তো হ্যাঁ মিস্টেক সে হতে ঠিক পারে আছে তাই স্যার। জি আমার জি। দেখার জি সুবিধার্থে, কিন্তু আপনার পরীক্ষার খাতায় পেজ নম্বর লাগবে না। আচ্ছা, ঠিক আছে। কারণ সেগুলো তো সিরিয়ালেই আছে তাই না, জি বাছাই করে জি। আছে। বাইন্ডিং। জি তারপরে আপনি যখন প্রথম যে লুজ শিট সেটা শেষ হয়ে গেল, সেটার লাস্ট পাতায় আপনি মনে করেন 4 পেজের লুজ শিট দিল, তার মানে 8 নম্বর পাতায় পৃষ্ঠায় আপনি কি করেন, আবার অপর পৃষ্ঠায় দেখুন, যে সেকেন্ড লুজ শিটটা অ্যাড করতে হবে। তবে হ্যাঁ, লোড শিটে অবশ্যই তথ্য আছে, আপনার রোল নম্বর লিখতে হয়, সিগনেচার দিতে হয় লোড শিটে, হারিয়ে গেলেও সেটা খুঁজে পাওয়া যায়। তো ট্যাগটা ভালো করে আচ্ছা। বাঁধতে বাধা, যদি ট্যাগ ভালো করে বাধা জানেন, এখানে স্টেপলার করা হয় না, সুতা দিয়ে ট্যাগ করতে হয়। বুঝতে পেরেছেন? জি খুলে দেওয়ার সম্ভাবনা কম। ড্রাফটিং এক পৃষ্ঠাতেই শেষ করতে হবে এমন কোনো নিয়ম নেই। আপনার প্রশ্নের উত্তর পেলেন? প্রয়োজনে জি। জি একাধিক স্যার। পৃষ্ঠায় ব্যবহার করা যাবে। প্রতিটি প্রশ্নের উত্তর লেখার পর অন্তত 2 ইঞ্চি ফাঁকা রাখুন। একটা বাড়ি নির্মাণ করার সময় পাশের বাড়ির সাথে অন্তত 2 ফিট ফাঁকা রাখতে হয় তাই না, আলো বাতাস জি প্রবেশ জি। করার জন্য। এখন আপনি একটা 1 নং প্রশ্নের ক লিখলেন, 1 নং প্রশ্নের খ লিখবেন, মনে করেন 1 নং প্রশ্নের কতে আছে পার্থক্য, 1 নং প্রশ্নের খতে আছে মনে করেন প্রবলেমেটিক প্রশ্ন। এখন প্রবলেমেটিক প্রশ্ন এবং এই একের ক এবং একের খ এর মধ্যে মিনিমাম 2 ইঞ্চি ফাঁকা রাখেন কেন? আলো বাতাস ঢোকার জন্য না, এটা বোঝানোর জন্য যে এক শেষ হয়ে দুই শুরু হলো। নাহলে কাছাকাছি লিখলে উনি ধরতেই পারবেন না যে এটা এক এক মানে কোন প্রশ্নের উত্তর, মানে জি হয়তোবা জি। খুঁজেই পাবে না যে আপনি একের খ লিখেছেন, মানে মিশে যাবে একটা আরেকটার সাথে। তার মানে আপনি এটা লেখার সৌন্দর্য এবং স্বচ্ছতা দেখানোর জন্য এবং স্পষ্ট করার জন্য, এবং প্রতিটা প্রশ্নের উত্তর 1 নং প্রশ্নের উত্তর ব্র্যাকেটে ক, ঠিক আছে, ওই একই লাইনে ক খ দিয়ে দিবেন, নিচে এসে আবার ক দিলেন, এটা করার দরকার নাই। অনেকে পরীক্ষা দিচ্ছেন 1 নং প্রশ্নের উত্তর উপরে লিখছেন 1 নং প্রশ্নের উত্তর, যেমন এখানে মনে করেন এখানে লিখলেন 1 নং প্রশ্নের উত্তর, এখানে এসে লিখছেন ক, আবার কিছুক্ষণ পরে এখানে লিখছেন খ, এখানে আবার 1 নং প্রশ্নের উত্তর খ, এটা রিপিট করছেন না। বুঝতে পেরেছেন? এটা করবেন না। জি জি। 1 নং প্রশ্নের উত্তর ক, 1 নং প্রশ্নের উত্তর খ, দুইবারই রিপিট করবেন। 1 নং অথবা এক ব্র্যাকেটে ক নং প্রশ্নের উত্তর, এক ক নং প্রশ্নের উত্তর, এক খ নং প্রশ্নের উত্তর, আলাদা আলাদা ভাবে আপনাকে লিখতে হবে। কারণ এটার আলাদা আলাদা নম্বর আপনার আছে না, তাহলে আলাদা আলাদা জি নম্বর আপনাকে নিতে হবে না। জি। আহ, পরীক্ষক কি আতসী কাজ দিয়ে আপনার প্রশ্ন নম্বর খুঁজে বের করবে? না না সেটাই, আমাকেই দেখে দিতে হবে। আপনাকে দিতে হবে যেন স্বচ্ছভাবে দেখা যায় প্রশ্নের নম্বরগুলো। অনেকটা এটাকে কিলোমিটার পোস্টের মতো, কিলোমিটার পোস্ট কি জিনিস? রাস্তার ধারে ঢাকা এত জি স্যার। কিলোমিটার, বাগেরহাট জি এত কিলোমিটার, থাকে না 1 কিলোমিটার পর পর কিলোমিটার পোস্ট, একটা জি। জি সিমেন্টের ব্লক থাকে সেখানে লেখা থাকে। তো জি এরকম স্যার। কিলো আপনার এই যে এত নং প্রশ্নটার, এটা হচ্ছে প্রতি নির্দিষ্ট অন্তর অন্তর একটা কিলোমিটার পোস্ট, যেটা দেখে আপনাকে নম্বর দেওয়া হবে। এখন কিলোমিটার পোস্ট যদি লেখার মধ্যে হারিয়ে যায়, 2 ইঞ্চি ফাঁকা না রাখেন, খুঁজেই তো পাওয়া যাবে না, নাম্বার কোথায় দিব? তার মানে আপনি হয়তো বা ফুল নম্বর অ্যান্সার করেননি, এরকম একটা কনফিউশন সৃষ্টি হবে এবং বিরক্ত হবে খাতা দেখার সময়, আমি নিজেও হই। আপনি তো ভাই বিশাল অঙ্কের একটা টাকা দিচ্ছেন, এই বাংলাদেশে এত পরীক্ষার ফি কিন্তু অন্য কোনো পরীক্ষায় হয় না। বার কাউন্সিল যত পরীক্ষার ফি না হয়, আপনি ইচ্ছা মতো খাতা ব্যবহার করেন, অতিরিক্ত অপচয় করবেন না ঠিক আছে, কিন্তু মাঝখানে ফাঁকা রাখেন। আমি বলেছি অন্তত 2 ইঞ্চি ফাঁকা রাখেন, আপনি 3 ইঞ্চিও রাখতে পারেন। ক্লিয়ার? এবং এটা কি মেপে জি মেপে স্যার। রাখবো স্যার? না, আপনি আইডিয়াতে রাখেন।
ঠিক আছে? জি স্বপ্নাবু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। মাস্টার্স পাস যেভাবে লেখে সেই অনুপাতে ওরকম করে লিখলে হবে না? মানে অভ্যাস তো আছে ওরকম করে লেখা। আর লিখবেন, কিন্তু আপনি মাস্টার্স পাশে কি করে লিখেছেন আমি জানি? আমি তো দেখিনি আপনার খাতা। আমি একটা স্ট্যান্ডার্ড ফলো করি, সেই স্ট্যান্ডার্ড অনুসারে আমি সফল হয়েছি। আমার ভালো লাগে, আমার মতামত দিচ্ছি আমি, এটা পুরোটাই আমার মতামত। আপনি ফলো করবেন তা কিনা আপনার চয়েস। কথা আমার আমার সাথে ঠিক আছে, কিন্তু যে ভিডিও যেটা আমার লেখার অভ্যেস, মানে আমি যে এই কাগজটা উল্টাই, আমি মানে ওই সাথে সাথে লিখে যাই। দ্রুত লিখি, আমি কিন্তু দ্রুত লিখি। আপনি লিখেন, আপনার আমার লেখা খাতার খুব আমি দ্রুত। ফিডব্যাক দিব। ক্লাসটা শেষ করি, আর 2-3 মিনিট আছে। লিখা শেষে আচ্ছা। কোনো অবাঞ্ছিত দাগ বা চিহ্ন ব্যবহার করবেন না। লিখার পর অনেকে এইভাবে আন্ডারলাইন করে করে একটা ক্রস চিহ্ন মাঝখানে দেয়, আবার আরেকটা একটা লাইন করে। এই ধরনের সৌন্দর্য বর্ধনমূলক কোনো ওই লতা পাতা কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না। এটাকে আমি বলবো অবাঞ্ছিত দাগ বা চিহ্ন। এইটা আপনি হুম। কখনো ব্যবহার করবেন না। এটা অনেকেই করে, স্টাইল করে, এই স্টাইল করা যাবে না। অনেকেই কি করে, সুন্দর করে এইভাবে অনেক কিছু আঁকায়, দরকার নাই। প্রশ্নের একটা উত্তরে, দাগও দেওয়া যাবে না। হ্যাঁ, না, দরকার নাই। প্রশ্নের উত্তরে ভূমিকা, উপসংহার এই শব্দগুলো ব্যবহার করবেন না। আপনি শুরু করলেন, 2টা লাইন লিখলেন, এটাই ভূমিকা, বুঝে নিবেন উনি। তো ভূমিকা শব্দটা লেখা দরকার নাই। শেষে আপনি 2 লাইন লিখলেন, এটা উপসংহার, কিন্তু এই উপসংহার শব্দটা লেখা দরকার নাই। ক্লিয়ার? ওগুলো হাই স্কুল পর্যন্ত চলে, ওগুলো পরবর্তীতে আর চলে না, ভার্সিটি লেভেলে এগুলো চলে না। তবে লিখার শুরুতে ভূমিকামূলক ও শেষে সমাপ্তি সূচক কিছু বাক্য লিখতে পারেন। ওই বাক্য লিখবেন, কিন্তু বাক্যর শিরোনাম, সূচনা, ভূমিকা, উপসংহার, জবনিকা এগুলো লেখা দরকার নাই। ঠিক আছে? কামরুজ্জামান ভাই, বোঝা যাচ্ছে? জি স্যার। পরামর্শ ভালো লাগছে না কি আবল তাবল বকছি? না স্যার, ভালো লাগছে তো স্যার, এবং খুব মনোযোগ দিয়ে শুনছি স্যার। লিখা শেষে রিভিশন করার জন্য অন্তত 10 মিনিট সময় রাখবেন। কেন, এবং এর রিভিশনে কিন্তু বাইরে অনেক অ্যাকচুয়াল সময়, যাবো না স্যার। সরি, এবং যেগুলো বলছেন এর বাইরে অ্যাকচুয়াল যাবো না স্যার, এর উপরেই সফল থাকবো। হবেন। ইনশাল্লাহ সফল হবেন। এমসিকিউ তো কথা শুনেছেন, সফল হয়েছেন, তাই না? জি জি স্যার, অবশ্যই স্যার। এমসিকিউ তো আপনার ভয় ছিল, তো ভয় তো দূর করে জি দিয়েছি। জি স্যার, ছিল বিদ্যুতের স্যার, ছিল। এই ধরনের একটা আনকমন প্রশ্নে পাশ করে গেছেন, আপনারা ডেফিনেটলি মেধাবী এবং নিয়ম কানুন মেনে চলেছেন। আচ্ছা দেখেন, সব দ্বারা মুখস্থ। এখানে 10 মিনিট সময় কেন বরাদ্দ রাখবেন মিনিমাম? আপনি রিভিশনে গিয়ে অনেক কিছু দেখবেন, চোখে পড়বে, বানান ভুল চোখে পড়বে, ধারা ভুল করে একটা লিখতে গিয়ে আরেকটা। আমি যেমন ক্লাসে লিখা আছে 403, আমি ভুল করে 103 বলে ফেলি, বলি না? তো জি স্যার, এরকম জি। লিখতে গিয়ে আমাদের একটা লিখতে লিখতে গিয়ে চেয়েছিলেন, আরেকটা লিখে ফেলেছেন, তখন আপনি ওটা জি সংশোধনের সুযোগ পাবেন। পরীক্ষা, লিখিত পরীক্ষা, এই যে রিভিশন মাস্ট। প্রতিটি পয়েন্ট আন্ডারলাইন করার জন্য কালো বা নীল রঙের কালি ব্যবহার করে একটি সরলরেখা, মানে এক টানে একটা টান দিবেন। 2-3টা টান দিয়ে স্টাইল করার দরকার নাই। বা একটি ঢেউ আকারের বক্ররেখা টানতে পারেন, আমি ঢেউ ব্যবহার করি, কারণ ঢেউ ব্যবহার করলে দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, বক্ররেখা দিতে পারেন। আবার চাইলে পয়েন্টগুলো হাইলাইট করতে পারেন। এক্ষেত্রে শুধুমাত্র হলুদ রঙের হাইলাইটার ব্যবহার করবেন, আমি যেমন ব্যবহার করছি। ঠিক আছে, কিন্তু হাইলাইটার ব্যবহার করার জন্য কিন্তু সতর্কভাবে তা ব্যবহার করতে হবে, যেন অপর পৃষ্ঠায় লেপ্টে না যায়। হাইলাইটার ব্যবহার করার প্র্যাকটিস করতে হবে, না অপর পৃষ্ঠা কিন্তু চলে যাবে। তবে হাইলাইট ব্যবহার করা আমি নিরুৎসাহিত করছি। اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا